বিমানের সিটে চোখ বুজে হেলান দিয়ে বসে আছে যুবরাজ। দেশে ফেরা উচ্ছ্বাসের চাইতে বিভিন্ন চিন্তা আর অবসাদ তাকে গ্রাস করে চলেছে সমানে। কিন্তু রেহানের খুশি যেন আর ধরে না। আনন্দের সহিত রেহান বলে উঠল যুবরাজকে, বাড়িতে গিয়ে মায়ের হাতে চিংড়ি ভর্তা আর গরুর মাংসের ভুনা দিয়ে 2 প্লেট ভাত খাবো, বুঝেছিস? এ দেশের স্যালাড আর মশলাবিহীন খাবার খেতে খেতে মুখের রুচি একদমই চলে গিয়েছে আমার। রেহানের হাঁসর জল মুখের খুশিতে গদগদ হওয়ার কথায় চোখ মেলে তাকালো যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে উঠল সে, তুই বড্ড সাদাসিধে মনের মানুষ রেহান, কিন্তু এই দুনিয়ায় সাদাসিধে মানুষের কোনো মূল্য নেই, তা জানিস তো? যুবরাজের এমন প্যাচমোড়ন যুক্ত কথায় আগামাথা কিছুই বুঝল না রেহান। তার আর বোঝার দরকারও নেই, সে এতগুলো দিন পর বাড়ি ফিরছে, এই অনেক। হঠাৎই ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট বেজে ওঠে, অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান টেক অফ করবে। রেহানের উচ্ছ্বাস যেন দ্বিগুণভাবে বেড়ে যায়। একবার তার মনে হলো যুবরাজের সাথে নিজের মনের খুশিগুলো শেয়ার করলে মন্দ হয় না। পরক্ষণেই তার মনে পড়ল ইউভি যে আর আগের মতো নেই। ওর কাছে এসব বলে নিজের মুডটাই নষ্ট করার কোনো মানেই হয় না। বাড়ির মানুষের খুশি খুশি মুখ কল্পনা করতে করতেই নিমিষেই গভীর ঘুমে তলিয়ে গেল রেহান। ঢাকা এয়ারপোর্ট এসে একেবারে রেহানের ঘুম ভঙ্গ হলো। যুবরাজের তারায় প্লেন থেকে নিজেদের ব্যাগপত্র নিয়ে ধীরে ধীরে নেমে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো দুজনে। এয়ারপোর্টের বাইরে বেরোতেই দুজনের চোখ কপালে উঠে যাবার উপক্রম। বিমানবন্দরের মূল গেটের সামনে সেরাম নিজে দাঁড়িয়ে রয়েছে, সাথে কয়েকজন ইয়ং বয়সের ছেলে নিয়ে। তারা প্রত্যেকটি যাত্রীর দিকে সতর্ক নজর বুলাচ্ছে। সেরামকে দেখেই রেহান ভয়ে কেঁপে ওঠে। যুবরাজের হাতটা চেপে ধরল। তারপর রেহান বলে উঠল, আমি আমার বাবা মা আর বোনকে শেষবারের মতো দেখতে চাই ইউভি। আমি এই অমানুষ আর জানোয়ারটার হাতে মরতে চাই না, প্লিজ সেভ মি। তখন যুবরাজ ধমক দিয়ে বলে উঠল, জাস্ট কিপ শাট ইউর মাউথ। দাঁতে দাঁত চেপে যুবরাজ কথাটি বলেই রেহানের হাত শক্ত করে চেপে ধরে সেরামের সামনে দিয়ে হন হন করে হেঁটে চলতে লাগলো যুবরাজ। হঠাৎই সেরাম পেছন দিকে ডেকে উঠল ওদেরকে। সেরামের ডাক শুনে রেহানের পাটা থেমে গেল, অসাড় হয়ে এলো পুরো শরীর। যুবরাজ তাকে শক্ত হাতে টেনেও আর এক চুলো নাড়াতে সক্ষম হলো না। এদিকে সেরাম এক পা দুপা করে তাদের সামনে এসে দাঁড়ালো। এরপর রেহানের সামনে এসে এগুলোর চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। ভয়ে রেহানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মুহূর্তেই, কিন্তু যুবরাজ নির্বিকার। সেরাম চিন্তিত ভঙ্গিতে রেহানের দিকে তাকিয়ে থুতনিতে আঙুল দিয়ে বার কয়েক দেখল। তারপর হালকা হেসে বলে উঠল, আমার মনে হলো আপনাকে কোথাও দেখেছি, বাট কোথায় মনে পড়ছে না। রেহান নির্বাক হয়ে ফাঁকা ঢোক গিলে নিজের কাঁধে থাকা ব্যাগের ফিতা টেনে ধরে দাঁড়িয়ে রইল। কিন্তু মাস্ক পরিহিত যুবরাজ কর্কশ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, পৃথিবী যেহেতু গোল, দেখা হতেই পারে, কিন্তু আমার মনে হয় না আপনি এই চেহারায় কখনো কোথাও দেখেছেন, কারণ এটা যে একদম নতুন। যুবরাজের এমন হেয়ালিপনা কথায় সেরাম ভ্রু কুঞ্চিত করে সামান্য যুবরাজের দিকে নজর বুলালো। এরপর যুবরাজের চোখে চোখ রেখে কিছু খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলে উঠল, আই লাইক ইউর নেক ট্যাটুস। সেরামের কথায় প্রতিউত্তর না করে রেহানের উদ্দেশ্যে তারা দিয়ে যুবরাজ বলে উঠল, লেটস গো। যুবরাজ যখন সাদা সাহিরের বাড়িতে পৌঁছায় ঘড়িতে তখন বিকেল 4:25। ড্রয়িং রুমে বসে মিসেস সাহারা আর সাদা সাহির যুবরাজের নিখোঁজ হওয়ার বিষয়ে কথা বলছিলেন। এমন সময় হঠাৎই কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই বাড়ির কাজের লোক নাসির দৌড়ে প্রধান দরজাটা খুলতেই যুবরাজকে দেখে বেশ অবাক হয়। নাসিরকে অনুসরণ করে সাদাব সাহির আর সামিনা দরজার দিকে তাকাতেই যুবরাজকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। সামিনা তো দৌড়ে গিয়ে যুবরাজকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। এতদিন কোথায় ছিলিস বাবা? কত জায়গায় তোর খোঁজ করেছি, কোথাও তোর খোঁজ খবর পাইনি আমরা। আর তোর চেহারা একই অবস্থা, শরীরে হিসাব এঁকেছিস কেন? ছেলের এরূপ অবস্থা দেখে খুশিতে বিহ্বল হবার পরিবর্তে রাগের আগুন হয়ে দাঁড়িয়ে রইলেন সাদাব সাহির। রাগে গর্জন করে ভারী কণ্ঠে শুধালেন, এমন ভেস ধরার কারণ কি তা জানতে পারি? এতদিন তোমার চিন্তায় আমরা বেহুশ হবার অবস্থা, আর এমন সমস্যা যে তুমি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছ। কোথায় ছিলে এতদিন? নিজের বাবার এমন আচরণে বেশ কষ্ট পেল যুবরাজ। মুখে কিছুই তা প্রকাশ করলো না। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলতে লাগলো, অনেক হাঁপিয়ে গিয়েছি পাপা, এবার একটু আরামে ঘুমাতে ইচ্ছে করছে, আর কোনো প্রশ্ন করো না প্লিজ। যুবরাজের ক্লান্তি মিশ্রিত কণ্ঠে কিছুটা মন করল সাদাব সাহিরের। চুপচাপ যুবরাজের যাওয়ার পরে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে সাদা সাহির বলে উঠলেন, স্বামীনা, ওকে সত্যিই ক্লান্ত লাগছে। দেশে যে ফিরে এসেছে এই অনেক, পিছনে ঘটনা পরেও জানা যাবে, ওকে আর ঘাটাস না। অপরদিকে
ট্যাক্সিতে করে নিজের বাড়ির সামনে দাঁড়াতেই বুক কেঁপে উঠল রেহানের। বাড়িটির প্রধান ফটকে বিশাল বড় বড় দুটি তালা ঝুলছে। নিজের চিরচেনা বাড়িটি এমন তালাবদ্ধ দেখে হু হু করে বুক কেঁপে উঠল তার। চোখ জলে ভরে উঠল। কত আশা নিয়ে সে এখানে এসেছে, আর এখানে কেউ নেই। বাড়ি ছেড়ে বাবা মা যাবে কোথায়? আর এভাবে বড় বড় তালা ঝুলিয়েছে কোন কারণে? আশেপাশে তাকিয়ে একজন মানুষের দেখা পেয়ে সিক্ত কণ্ঠে রেহান শুধালো, এটা রেজওয়ান চৌধুরী বাড়ি না? ওনারা কি বাড়িতে নেই? এরকম বড় বড় তালা ঝুলিয়ে ওনারা কোথায় গেছেন বলতে পারবেন? রেহানের কথা শুনে লোকটি পায়ের গতি স্লো করে রেহানের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, ওনাদের ছেলের বিদেশে ডক্টর ছিল। কয়েক মাস আগে হঠাৎ তারা জানতে পেরেছে ছেলেটি মারা গিয়েছে। এরপর তাদের পরিবার অনেক ভেঙে পড়েছে। রেজওয়ান চৌধুরী একা হাতে তার পরিবার সামলাতে পারছিলেন না। এজন্য ওনারা এখানকার বাড়ি বিক্রি করে দিয়ে ওনাদের কোনো আত্মীয়ের বাড়ি চলে গিয়েছেন। আহারে বেচারা, ছেলেটা হারিয়ে অনেক ভেঙে পড়েছেন। কথাগুলো বলতে বলতে লোকটি দ্রুত প্রস্থান নিলেন। হাঁটু মুড়ে বসে রেহান শুধু লোকটি যাবার পানে তাকিয়ে তাকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিল। রেহান কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি বেঁচে আছি বাবা, তোমাদের ছেলে বেঁচে আছে। কত স্বপ্ন নিয়ে দেশে ফিরে এলাম, কিন্তু তোমাদের খুশি এনে দিতে পারলাম না। বিধাতা আমাকে ব্যর্থ করে দিয়েছে সব দিক থেকেই। কতক্ষণ যে এভাবে পেরিয়ে গিয়েছে রেহানের জানা নেই। হঠাৎই পরিচিত এক কণ্ঠস্বরে মাথা উপরে তুলে তাকায় রেহান। তখনই পরিচিত কণ্ঠস্বরটি বলে ওঠে, রাত হয়ে গিয়েছে, চল আমার সাথে। ঘোরাটে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় তো লাগবেই, তাই না? রাস্তায় বসে কান্নাকাটি করে কিছুই হবে না। সবাই জানে আমি মৃত। এখন এই চেহারা আমি সামনে গেলে তারা আমাকে মেনে নিতে পারবে তো? ধীর অসহায় কণ্ঠে কথাখানি বলে রাস্তায় চকচকে পিছের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো রেহান। তখন যুবরাজ প্রত্যুত্তর করলো, না মানলে আমার কাছে থেকে যাবি সারা জীবন। তার আগে এই পরিস্থিতি যার জন্য সৃষ্টি হয়েছে তাকে একটু দেখে নেওয়া যাক। যুবরাজের ক্রূর হাসির দিকে তাকিয়ে রেহান শুধায়, পারবো তো? হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে পূর্ণ স্মৃতিচারণ থেকে চোখ মেলে তাকায় যুবরাজ। আশেপাশে নজর বুলাতেই নিজের আদরে একমাত্র বিড়াল কাইকে দেখতে পেয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় যুবরাজ। এরপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হ্যাঙ্গারে থাকা শার্ট গায়ে জড়িয়ে রুমের বাইরে বের হয়ে আসে যুবরাজ। তোমার বর্তমান অবস্থা জানতে খুব ইচ্ছে করছে মামাতো ভাই। পুরোটা আকাশ কালো মেঘে ছেয়ে চারপাশটা ঘুরঘুরে অন্ধকার করে রেখেছে। মেঘের সাথে পালা দিয়ে থালার মতো বড় রূপালী চাঁদরা আলো বিলিয়ে দেবার চূড়ান্ত চেষ্টা চালাচ্ছে। কিন্তু মেঘ এসে পুনরায় তাকে গ্রাস করে সকল আলো গিলে ফেলেছে নিমেষেই। হঠাৎই শুরু হলো এলোমেলো ভারী বাতাস, আর সেই সাথে বিকট শব্দে বজ্রধ্বনি। বাতাসের প্রকোপে গহীন জঙ্গলে গাছপালাগুলো মর্মর শব্দে গা চমচমে এক অনুভূতি তৈরি করলো। আর সেই বাতাসের তাণ্ডবে গাছের ডালে থাকা পিশাচ প্রাণীগুলো সামান্য নড়েচড়ে উঠল এবং চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ভয়ঙ্কর শব্দ করতে করতে ঝাঁকে শিকার খুঁজছে কালো ডানা মেলে নিজ নিজ গন্তব্যে ছুটে চলল। এমনই ভয়ঙ্কর উগ্র আবহাওয়াতে পরিত্যক্ত বাড়ির সামনে নিজের ব্যান্ডেড ঘড়ির সাথে হেলান দিয়ে দুই পায়ে ক্রস স্টাইলে দাঁড়িয়ে সমানে সিগারেট ফুঁকে চলেছে যুবরাজ। মুখে তার ক্রূর হাসি, সেই সাথে ভয়ঙ্কর শিকারী দৃষ্টি। কিছু সময় ওভাবেই অতিবাহিত হওয়ার পর সিগারেটের ফিল্টার পায়ে পিষে আঙুলের ডগায় চাবির ছড়াটিকে ঘুরাতে ঘুরাতে শীষ বাজাতে বাজাতে বাড়ির অভিমুখে ঢুকতে লাগলো। বিকট ঘর ঘর শব্দে লোহার ভারী দরজার পাল্লাখানা সরিয়ে খুব সাবধানে পুনরায় দরজার পাল্লাটা ঠেকে মোবাইলের টর্চ জেলে সাথে ধীরে বেয়ে ঠক ঠক শব্দ করে উপরে উঠতে লাগলো যুবরাজ। চাবির সহায়তায় বড় বড় তালা খুলে নিজের বানানো হেলসেলে প্রবেশ করলো সে। তারপর পকেট থেকে লাইটারটা বের করে দেয়ালে সেটে রাখা মশালে আগুন জ্বালিয়ে চারপাশে দৃষ্টি বুলালো। মুখে তার পরিতৃপ্তির হাসি। উৎকট দুর্গন্ধযুক্ত কক্ষ মশালে আলোয় আলোকিত হতেই যুবরাজের মুখে হাসি প্রশস্ত হতে লাগলো। সকল নিস্তব্ধতা ভেঙে হো হো শব্দ তুলে পাগলের ন্যায় সহসায় হাসতে লাগলো যুবরাজ। এরপর বহু কষ্টে নিজের সেই হাসি বন্ধ করে গলার সর্বোচ্চ তেজ ঢেলে ডেকে উঠল, মাই ডিয়ার ডগি স্মিথ, কাম টু মি। যুবরাজের কণ্ঠ কর্ণপাত হতেই সার্বিয়ান হাস্কি দৌড়ে যুবরাজের সামনে এসে দাঁড়ালো। কুকুরটিকে দেখে যুবরাজের চোখ চকচক করে উঠল। হাঁটু মুড়ে বসে কুকুরটির মাথায় পরম যত্নে হাত বুলালো যুবরাজ। কুকুরটির সারা গায়ে রক্তের মাখামাখি, আর তার সাথে মুখের তরতাজা রক্তযুক্ত মাংসের হাতের টুকরো। কুকুরটি হিংস্র সবুজ চোখে যুবরাজ তার গাঢ় বাদামি দৃষ্টি পাতল। এরপর 2 মিনিট হতেই খিলখিলিয়ে দম বন্ধ করা হাসি হেসে উঠল যুবরাজ। গুড জব ডিয়ার, গুড জব। হাসি তাও নয়, কথাই বলতে পারছে না যুবরাজ। এত আনন্দ আগে কখনোই লাগেনি তার।
তবে আজ কেন এত আনন্দ হচ্ছে? শিকারকে জালে বন্দি করার আনন্দ বুঝি এতটাই সুখকর?